ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু দিস চ্যানেল ইংলিশ ফর অল। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। যেমনটি তোমরা ইতিমধ্যে বলেছিলে এই টপিকের ওপর ভিডিও তৈরি করতে, তাই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের এই ভিডিওর অবতারণা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এই পুরো গল্পটাকে আজকে একটা ভিডিওর মধ্যে শেষ করব, এবং এই গল্পের মধ্যে যে সমস্ত ক্রিটিক্যাল জায়গা রয়েছে যেগুলো খুব কঠিন মনে হয় তার একটা সহজ সরল একটা এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। দেখো, এই যে গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা পাবলিশড হয়েছিল 1988 সাল। শুধুমাত্র সালটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। এবং এটা পাবলিশড হয়েছিল একটা অ্যান্থোলজির মধ্যে। আমরা অ্যান্থোলজি বলে সেই সমস্ত কাব্যগ্রন্থকে যার মধ্যে একসঙ্গে অসংখ্য গল্প একসঙ্গে যুক্ত থাকে। অতএব এই যে অ্যান্থোলজি, এর মধ্যে অনেকগুলো শর্ট স্টোরি ছিল, এবং সেই অনেকগুলো শর্ট স্টোরির মধ্যে এই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটা হচ্ছে একটা গল্প। এবার যে অ্যান্থোলজির মধ্যে এই গল্পটা পাবলিশড হয়েছিল তার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার্স। অতএব এই জিনিসটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, এবং এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এখানে আর কিছু বলার নেই, তবে আরেকটু বলে দিই যে রাস্কিন বন্ড অধিকাংশ গল্পগুলো লিখেছেন তার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে, এবং গল্পগুলো বেশিরভাগ সময় কেন্দ্রীভূত হতো কোনো একটা বাচ্চা বা কোনো একটা ছোটো ক্যারেক্টারকে নিয়ে। তবে এই গল্পটা সেই রকমের ব্যতিক্রমী না হলেও এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই একজন যুবককে যে কিনা প্রেমের উন্মাদনায় কী পরিমাণ উদ্বুদ্ধ হতে পারে, সেটাই হচ্ছে আমাদের এই গল্পের আলোচ্য বিষয়। আমরা খুব সহজে বলি না, রোমান্টিক অ্যাটিটিউড। অতএব একজন মানুষ যে কিনা প্রচুর পরিমাণে কল্পনাপ্রবণ, যে প্রকৃতিকে ভালোবাসে, যে প্রকৃতির সান্নিধ্যে থাকতে চায়, সেই রকমের একটা খুব সুন্দর সিনারিও এই গল্পের মধ্যে উপস্থাপন করা হয়েছে। চলো এবার সময় নষ্ট না করে আমরা দেখে নিই প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা কেমন হতে পারে। When I was at college, I used to spend my summer vacation in দেহরা। যখন আমি কলেজে পড়তাম, আমি বেশিরভাগ সময় আমার যা গরমের ছুটি অতিবাহিত করতাম দেহরা। দেহরা একটা জায়গার নাম, এই জায়গায় আমি অতিবাহিত করতাম। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, এবং এই জায়গায় আমাদের গ্র্যান্ডমা থাকতো, তাই ঠাকুমা থাকতো, সেই জায়গাতে আমি যেতাম, আমার যে সামারটা অতিবাহিত করতাম। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, এবং আমি আমার যে সমতল ভূমির যে জায়গা, অ্যাকচুয়ালি দেহেরা হচ্ছে পাহাড়ি একটা অঞ্চল, তো সেই জায়গাতে আমি যেতাম। এবং আমি সেই জন্য আমার যে এলাকা বা আমার যে ঘর, অরিজিনাল যে ভিটা, যে ঘরটা ছিল একটা সমতল ভূমিতে, ওই জায়গাটা আমি ছাড়তাম মে মাসের মধ্যে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং পুনরায় এবার ফিরে আসতাম সামারটা অতিবাহিত করে, আবার জুলাই মাসে আমি আমার ঘরে ফিরে আসতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা। দেউলি একটা ছোট স্টেশন ছিল, এবং দেহেরা থেকে প্রায় 30 মাইল দূরে। তোমরা যে 30 মাইল এটা আন্ডারলাইন করে নাও, কোশ্চেন পড়ে তোমাদের। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। এবং এই যে দেউলি স্টেশন, এটাই হচ্ছে একটা স্মারক, একটা চিহ্ন। কারণটা কি না, এরপর থেকে আমরা যে বনভূমিকে দেখতে পাই তার নাম হচ্ছে ইন্ডিয়ান তরাই, ভারতীয় তরাই বনভূমিকে আমরা দেখতে পাই। অতএব এই প্ল্যাটফর্মটা অতিক্রম করলে আমরা বনভূমির মধ্যে প্রবেশ করি। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। এবার যে ট্রেনে করে আমাদের এই যুবকটা যাচ্ছে বা লেখক যাচ্ছেন, সেই ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছায় কখন? অ্যাট 5 in the morning, অর্থাৎ খুব ভোরবেলা 5টার সময় সেখানে পৌঁছায়। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্ব, আর সেই সময় সেই স্টেশনের আলোটা খুব মৃতভাবে, খুব উজ্জ্বল নয়, কিন্তু খুব ডাল একটা আলো ছিল। সেই আলোটা আসতো ইলেকট্রিক বাল্ব থেকে আসতো, অ্যান্ড ওয়েল ল্যাম্পস, এমনকি ওয়েল ল্যাম্পস থেকেও আসতো। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন। আর সেই সময় এই ট্রেন লাইনের দুই দিকে, দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, ট্রেন লাইনের দুদিকে যে পথ থাকে, রেল থাকে, তার দুই দিকে যে জঙ্গলটা ছিল সেটাও দেখা যেত। উড বি ভিজিবল, দেখা যেত, ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, ভোর হচ্ছিল যেহেতু, অর্থাৎ খুব ভোরবেলা আমরা এই রকমের আলোতে, ভোরের আলোতে জঙ্গলটা দেখতে পেতাম। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলিতে শুধুমাত্র এই একটাই মাত্র প্ল্যাটফর্ম ছিল,
অ্যান অফিসার ফর দ্য স্টেশন মাস্টার, এবং এখানে একজন অফিসার ছিল যে কিনা কাজ করতো কী হিসাবে না, স্টেশন মাস্টার হিসাবে কাজ করতো। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং সেখানে একটা ওয়েটিং রুম ছিল যেখানে যাত্রীরা বিশ্রাম নিতে পারতো। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং এই প্ল্যাটফর্মটাতে সেই রকম কিছু ছিল না গর্ব করার মতো, যে বোস্ট মানে হচ্ছে গর্ব করা, কিন্তু এই প্ল্যাটফর্মে একটা ছোট চায়ের স্টল ছিল, চা দোকান ছিল, এবং সেই জন্য বোধহয় প্ল্যাটফর্মটার খুব অহংকার ছিল। আর কি ছিল, এ ফ্রুট ভেন্ডর, কিছু ফল বিক্রেতা, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগ, এবং কিছু রাস্তার ভবাঘুরে কুকুর ছিল। নট মাচ এলস, এর থেকে বেশি কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার অনলি ফর 10 মিনিটস, কারণ সমস্ত ট্রেনগুলো বা যে ট্রেনগুলো এখান থেকে যায় ওই প্ল্যাটফর্মে থামে মাত্র 10 মিনিটের জন্য, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। অতএব এই যে ইন্ডিয়ান তরাই, এই যে বনভূমি, এর মধ্যে ঢুকে যাওয়ার আগে এই দেউলি স্টেশনে যে ট্রেনগুলো এখান থেকে যায় ক্রস করে, তারা মাত্র 10 মিনিটের জন্য থামে। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন এই ট্রেনগুলো দেউলিতে থামে? আই ডোন্ট নো। লেখক বলছে আমি জানি না কেন এই ট্রেনগুলো এই দেউলি স্টেশনেই থামে, কারণ এখানে কোনো কিছুই তো নেই, থামবার কারণটাই বা কী? নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কোনো কিছুই সেখানে ঘটতো না। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতো না। নোবডি গট ইন, এমনকি কেউ ট্রেনে উঠতো না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এমনকি এই প্ল্যাটফর্মে কোনো কুলিও ছিল না। অতএব যেহেতু লোকজন নামতো না, খুব ন্যাচারাল যে সেখানে কোনো কুলি থাকবে না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু বিশ্বাস করো ট্রেনটা থামতো সেখানে পুরোপুরি 10 মিনিট। অতএব 10 মিনিট পুরোটা কমপ্লিট করে তারপরে সে ছাড়তো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, আর তারপরে একটা ঘন্টা বাজিয়ে দেওয়া হতো। অতএব এই যে ঘন্টা বাজিয়ে দেওয়া বলতে একটা ইশারা বা একটা ইন্ডিকেশান দেওয়া, যাতে করে ট্রেনটা ছাড়ে। ইউজুয়ালি তোমরা দেখবে অনেক সময় স্টেশনে আজকাল প্ল্যাটফর্মে আমরা তো মাইকে অ্যানাউন্সমেন্ট শুনতে পাই, যেখানে অ্যানাউন্স করা হয় যে ট্রেনটাকে বা লোকোমোটরকে ছাড়তে বলা হচ্ছে। তখনকার দিনে হয়তো এরকম মাইকের ব্যবস্থা ছিল না, ফলে খুব ন্যাচারালি এই ঘন্টা বাজিয়ে অ্যানাউন্স করা হতো যে গাড়ি ছাড়বে বা গাড়ি কখন আসবে যাবে, এই জিনিসটা তখন বাজিয়ে, এই ঘন্টা বাজিয়ে বলা হতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, আর সেই সময় গার্ড অর্থাৎ যে পেছন দিকে থাকে, সেই ট্রেনের পেছন দিকে থাকা যে গার্ড, সে কী করতো, তার হুইসেলটা বাজিয়ে সমস্ত যাত্রীকে সতর্ক করে দিত যে গাড়িটা বা ছাড়বে। অ্যান্ড প্রেজেন্টলি, মানে তৎক্ষণাৎ, দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগট, তৎক্ষণাৎ ট্রেনটা এগিয়ে চলতো এবং এর ফলে দেউলি স্টেশনটা পেছন দিকে চলে আসতো এবং মানুষজন এই দেউলি প্ল্যাটফর্মটাকে প্রায় ভুলেই যেত, ওদের মানসপটে আর দেউলি প্ল্যাটফর্মটা আসতোই না। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আমি সবসময় অবাক হয়ে ভাবতাম দেউলিতে কী এমন ঘটে। কোথায়? বিহাইন্ড দ্য স্টেশনস ওয়াল, অতএব স্টেশনের যে দেওয়ালটা ছিল, দেওয়ালটার পরে ওপারে, অতএব দেওয়ালটাকে অতিক্রম করলে ওই জায়গাতে কারা এমন থাকে, কী এমন ঘটে, সেইগুলো সবসময় আমার একটা কিউরিয়াসের কারণ ছিলাম, সবসময় কৌতূহল নিয়ে ভাবতাম। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লোনলি লিটিল প্ল্যাটফর্ম, আমি সবসময় একটু বিষণ্ণ হতাম, দুঃখ পেতাম এই নিঃসঙ্গ ছোট প্ল্যাটফর্মটিকে নিয়ে। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এটা এমন একটা জায়গা যে কেউ এখানে ভ্রমণ করতেও যে উইলিং হবে, আসবে, তাও কিন্তু নয়। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন এট দেউলি, আমি একবার স্থির করেছিলাম যে আমি ট্রেন থেকে নামবো দেউলি স্টেশনে। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং আমি আমার পুরোটা দিন অতিক্রম করব সেখানে, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র এই টাউনটাকে আনন্দিত করার জন্য। মানে অ্যাকচুয়ালি আনন্দিত হবে কবি, কিন্তু কবি বলছেন যে যেহেতু এই দেউলি স্টেশনে কেউ নামে না, বোধহয় স্টেশনটা খুব বিষণ্ণ হয়ে থাকে, মনমরা হয়ে থাকে, সেই জন্য সেই স্টেশনটাকে বা এই টাউনটাকে প্লিজড করার জন্য সে ভাবলো যে আমি একবার নামবো এবং পুরো এই জায়গাটা ঘুরে দেখব। হয়তো হতে পারে এখানে বসবাসকারী মানুষেরা বা লোকেরা বা আরও যে সমস্ত প্রাণীরা আছে তারা হয়তো খুব আনন্দিত হবে, এটাই ভেবে যে আমাদের স্টেশনে অন্তত পক্ষে কেউ তো নামলো। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এবং আমি ভ্রমণ করতে যাচ্ছি আমার ঠাকুমার কাছে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, আর সেই রাতের ট্রেনটা ঠিক ভোরবেলা, ভোর 5টার সময় এসে থামলো দেউলিতে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, আর সেই সময় একটা মেয়ে প্ল্যাটফর্মে এলো, অর্থাৎ প্ল্যাটফর্মে নামলো মনে হয়, সেলিং বাস্কেট, যেন সে কিছু একটা বিক্রি করার চেষ্টা করছে।
ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা খুব ঠান্ডা ছিল, অতএব সকালবেলায় খুব ঠান্ডা ছিল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ সল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, এবং সেই মেয়েটা একটা শাল গায়ে দিয়ে তার যে বাস্কেটগুলোর মধ্যে কিছু থাকা ঝুড়ির মধ্যে কিছু ছিল হয়তো সেগুলো বিক্রি করেছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ফাঁকা ছিল, তার জুতো নেই। হার ক্লথস ওয়ার ওল্ড, তার পোশাকগুলো প্রায় পুরনো জীর্ণ হয়ে গেছিলো। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে এখন যুবতী ছিল। ওয়াকিং গ্রেসফুললি অ্যান্ড উইথ ডিগনিটি, এবং তাদের চলার যে স্টাইলটা ছিল খুব মনোরম ছিল, গ্রেসফুল ছিল এবং ডিগনিটি ছিল। তার একটা মেয়েদের যেমন চলার স্টাইল হয় সেই রকম স্টাইলে পরিপূর্ণ ছিল। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার উইন্ডোর কাছে এলো, উইন্ডো বলতে ট্রেনের যে উইন্ডো ছিল জানলার ধারে আমাদের এই ছেলেটি বসেছিল, তো যখন সেই মেয়েটা ওই জায়গাতে এলো সে স্টপ, মেয়েটা একটু থেমে দাঁড়ালো। সে স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সেই মেয়েটা দেখলো বা বুঝতে পারলো যে আমি তার দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট সে প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমের দিকে সে এমন একটা ভান করলো যেন সে আমাকে দেখেইনি, মানে সে আমাকে দেখেইনি, এই ব্যাপারটা যেন সে উপেক্ষা করলো। অতএব খুব সহজ করে বলতে পারি যে ন্যারেটর যে তার দিকে দেখছে এই জিনিসটাকে সে পাত্তাই দেয়নি। সি হ্যাড এ স্পেল স্কিন, তার গায়ের যে স্কিনটা খুব বিবর্ণ ছিল। সেট অফ বাই সাইন এ ব্ল্যাক হেয়ার, এবং এই স্কিনটা পরিপূর্ণ ছিল উজ্জ্বল চকচকে কালো চুলে। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, এবং তার চোখটা ছিল কালো এবং খুব বিষণ্ণ মনমরা ছিল, যেন মনে হচ্ছে কোনো সমস্যার মধ্যে জর্জরিত। অ্যান্ড দেন দোজ আইজ, আর তারপরে ওই চোখগুলো সার্চিং, যেন মনে হচ্ছে যে অনুসন্ধান করছে, কিছু খোঁজ করেছে। অ্যান্ড এলোকোয়েন্ট, খুব স্পষ্টবাদী, খুব বাগ্মী, খুব মানে স্পষ্ট করে যা কিছু বোঝানো হয় চোখের দ্বারা সেই রকম সমস্ত কিছুই বোঝাচ্ছিল। মেড মাইন্ড, সেই চোখটা আমার গায়ে গিয়ে পড়লো বা আমার চোখের সঙ্গে তার চোখের আই কন্ট্যাক্ট হলো। সে স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে আমার যে উইন্ডো ছিল সে উইন্ডোর ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং কেউ কোনো কিছুই বলেনি, আমিও কিছু বলিনি তাকে, সেও কিছু বলেনি। বাট হোয়েন সে মুভড অন, যখন সে এগিয়ে গেল, অতএব যখন সে জানলাটা ক্রস করে একটু সামনের দিকে এগিয়ে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি তখন কিনা আমার যে জায়গাটা যেন বসেছিলাম ওটা ত্যাগ করে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এমনকি কম্পার্টমেন্টের দরজার সামনে পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড জাস্ট স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্মে নেমে আমি অপেক্ষা করেছিলাম। লুকিং দ্য আদার ওয়ে, শুধুমাত্র আমি অন্যদিকে তাকিয়েছিলাম, অতএব যাতে করে মেয়েটা বুঝতে না পারে যে আমি তার দিকে তাকিয়ে আছি, সেই জন্য প্ল্যাটফর্মে নেমে আমি অপর দিকে তাকিয়েছিলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য সি স্টল, আমি তখন হেঁটে গেলাম, একটা চায়ের স্টল ছিল সেই জায়গাতে আমি হেঁটে গেলাম। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, দেখতে পেলাম একটা কেটেলে ছিল, সেই কেটেলের জলটা ফুটছিল একটা ছোট্ট আগুনের চুল্লিতে বসে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহেয়ার অন দ্য ট্রেন, কিন্তু যে চায়ের দোকানের যে মালিক ছিল সে খুব ব্যস্ত ছিল। কেন ব্যস্ত ছিল না, সার্ভিং টি সামহেয়ার অন দ্য ট্রেন, হয়তো ট্রেনের অন্য কোনো কাস্টমার আছে যেখানে চায়ের প্রয়োজন, ওদেরকে চা দেওয়ার জন্য, সার্ভ করার জন্য সেখানে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, কিছুক্ষণ পরে দেখলাম সেই মেয়েটা ঠিক আমার পেছনে পেছনে এলো, ওই স্টলের কাছে এলো, তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওই মেয়েটাও সেই জায়গাতে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, সে তখন জিজ্ঞাসা করলো যে বাবু আপনি কি আমার এই ঝুড়িটা কিনবেন। দে ওয়ার ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, আর এই ঝুড়িগুলো খুব শক্ত, মানে খুব শক্তিশালী। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, খুব সুন্দর দামি বেত দিয়ে তৈরি। এবং এরপর তিনটে ডট ছিল, হয়তো আরও কিছু বলতে চাইছিল কিন্তু তাকে ইন্টারাপ্ট করে, এবং সেই জায়গায় ন্যারেটর বলে যে নো, আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, যে বললাম না আমার দরকার নেই, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমার কোনো বাস্কেটের দরকার নেই। কে বললো? ওই যুবকটি বললো, বা আমাদের ন্যারেটরও বলতে পারো, সে বলছে। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সেমড এ ভেরি লং টাইম অ্যান্ড সি সেড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। আমরা দাঁড়িয়েছিলাম সেখানে, লুকিং অ্যাট ইচ আদার, একে অপর দিকে তাকিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, এবং এই দাঁড়িয়ে থাকার যে প্রক্রিয়াটা আমাদের কাছে দীর্ঘ সময় ধরে মনে হচ্ছিল, অতএব অনেকক্ষণ ধরে যেন আমরা একে অপরকে দেখছিলাম। অ্যান্ড সি সেড, তখন সে বলে ওঠে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি নিশ্চিত তো যে আপনি বাস্কেটটা লাগবে না, আপনার ঝুড়িটা লাগবে না, এই বিষয়ে কি আপনি পুরোপুরি নিশ্চিত?
অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড। আমি তখন বললাম ঠিক আছে, একটা আমাকে দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি। এবং আমি ওই ঝুড়িটা নিলাম যেটা সবার উপরে ছিল, অতএব ওই মেয়েটার হাতে অনেকগুলো ঝুড়ি ছিল এবং সেগুলো একটার পর একটা সব তাক তাক করে সাজানো ছিল। তার মধ্য থেকে আমি একটা ঝুড়ি নিয়ে নিলাম অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে টাকা দিয়ে দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, যদিও কিন্তু খুব সাহস পাইনি যে আমি তার আঙ্গুলগুলো স্পর্শ করব। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কিছু বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, সেই সময় পেছনে তারা গার্ড, ট্রেনের যে গার্ডগুলি, সে কী করলো, তার হুইসেলটা বাজিয়ে দেয়। সি সেড সামথিং, সে কিছু একটা বললো, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লাঞ্জিং অফ দ্য বেল। এই ক্লাঞ্জিং বলতে যে ঘন্টা যখন বাজানো হয় তাদের ঝনঝন আওয়াজ, সেই আওয়াজটাকে বলে ক্লাঞ্জিং। আমি কিন্তু তার কথাগুলো যেন হারিয়ে গিয়েছিল ঘন্টার যে মূর্ছনার আওয়াজে হারিয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের যে আওয়াজটা হচ্ছিল হিসিং আওয়াজ, সেই আওয়াজ এবং ঘন্টার আওয়াজের মধ্যে তার কোনো কথা আমার কানে এলো না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে ফিরতে হয়েছিল আমার কম্পার্টমেন্টের মধ্যে। অতএব যেহেতু হুইসেল বাজিয়ে দেওয়া হয়েছে, ইঞ্জিন চালু হয়ে গেছে, এবার গাড়িটা ছাড়বে, অতএব সেই জন্য আমাকে খুব দ্রুত ওই স্টেশন থেকে, প্ল্যাটফর্ম থেকে আমাকে আমার ট্রেনের কম্পার্টমেন্টে ফিরে আসতে হয়। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, হঠাৎ করে সে কম্পার্টমেন্টে একটু কম্পিত হলো এবং একটা ঝাপটা দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চললো। যেমনটা হয় না ট্রেন যখন ছাড়ে আর কি, তখন দেখবে একটা ঝাপটার মতো একটা আওয়াজ হয় এবং তারপরে আস্তে আস্তে করে এগিয়ে যায়। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তার দিকে তাকিয়েই ছিলাম যখন ট্রেনটা আস্তে আস্তে করে এগিয়ে চলছিল এবং প্ল্যাটফর্মটা স্লিপড অ্যাওয়ে করছে, পেছন দিকে ফিরে যাচ্ছিল। হয় না, যেমন ট্রেন যখন এগিয়ে যায় আমরা কি বুঝতে পারি যে প্ল্যাটফর্ম যেন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে মনে হয়। এইরকম একটা সিনারিও, এইরকম একটা দৃশ্যের মধ্যে আমাদের লেখক তার দিকে তাকিয়েছিল। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, ওই মেয়েটি তখন প্ল্যাটফর্মে একাকী ছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, সে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তার দিকে তাকিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত তাকিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না আমার এই দেখার প্রক্রিয়ায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল সিগন্যাল বক্স। অতএব একটা সিগন্যাল বক্স ছিল, সেই সিগন্যাল বক্সটা যেই ক্রস করলো, লেখক কিন্তু ওই মেয়েটার দিকে তাকিয়েছিল কিন্তু সে আর ভালো করে দেখতে পায়নি। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হেড দ্য স্টেশন, তারপরে গাড়িটা আস্তে আস্তে করে জঙ্গলে ঢুকলো, এর ফলে পুরো স্টেশনটা যেন জঙ্গলের মধ্যে আবৃত হয়ে গেল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু তবুও যেন অনেকটা দূর থেকে আমি তার দিকে দেখে বুঝতে পারলাম যে মেয়েটা বোধহয় এখনও পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি বসে পড়লাম এবং জাগ্রত অবস্থায় ছিলাম এই দীর্ঘ যাত্রাপথে। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, আমি কিন্তু কোনো মতে আমার মনটাকে সরাতে পারছি না ওই মেয়েটার এত সুন্দর মুখ ছিল সেই মুখ থেকে। মানে হচ্ছে আমাদের লেখকের মনে ওই মেয়েটার ছবি, প্রতিচ্ছবিও বলতে পারো, পুরোপুরি তার বুকের মধ্যে, তার মনের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে, যাকে আমরা লাভ অ্যাট ফার্স্ট সাইট বলি। মানে একবার দেখেই সেই মেয়েটার যে বিউটি, সেই বিউটি আমাদের ন্যারেটরকে খুব আকৃষ্ট করেছিল। অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, এবং তার কালো উজ্জ্বল চোখগুলো যেন কবির মনের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। কবি কোনো মতে আর সেখান থেকে তার মনোসংযোগটাকে অন্যদিকে কোথাও আর নিয়ে যেতে পারছে না। বাট হোয়েন আই রিচড দেহরা, কিন্তু যখন আমি পৌঁছলাম দেহরাতে, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, এই যে ঘটনা, এই যে সাক্ষাৎ হওয়ার ঘটনা, কথা বলার যে ঘটনা, এগুলো আস্তে আস্তে করে ব্লার্ড হয়ে যায়, আবছা হয়ে যায় আমার স্মৃতিপট থেকে, আমার যে মেমোরি থেকে আবছা হয়ে যায়, অ্যান্ড ডিস্ট্যান্ট, এবং আস্তে আস্তে যেন অনেক দূরের ঘটনা বলে মনে হয়। অতএব সেটা যেন আস্তে আস্তে ভুলে যাচ্ছে। দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে আরও অন্যান্য বিষয়বস্তু চলে আসছিল আমার মনের মধ্যে। এটা খুব ন্যাচারাল হয়, দেখবে তোমরা, যে মানুষের মন আস্তে আস্তে করে কোনো একটা বিষয় থেকে সরে যায়। কখন সরে যায়? যখন সে
অন্য একটা বিষয় নিয়ে অকুপাইড হয়ে যায়, অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন কিন্তু আর একটা বিষয় তার মন থেকে সরে যায়। এটা খুব ন্যাচারাল, আমাদের লেখকের ক্ষেত্রেও তাই হয়েছিল। যখন সে তার ঠাকুমার বাড়িতে গিয়েছিল, সে অন্যান্য আরও যে বিষয়বস্তু ছিল, অন্যান্য সিনারিও ছিল, তার প্রতি সে এতটাই ব্যস্ত হয়ে যায় সেগুলোকে নিয়ে, যে মেয়েটা আস্তে আস্তে করে তার মন থেকে সরে যায়। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl. আর তারপরে যখন আমি প্রায় 2 মাস পরে যখন আমি ফিরে আসছিলাম ওই ট্রেনে করে আর বাড়ির দিকে, তখনই আমার মনে পড়লো যে ওই মেয়েটার কথা। I was looking out for her. আমি তাকে খোঁজ করার চেষ্টা করেছিলাম। As the train drew into the station, যখন ট্রেনটা ওই দেউলি স্টেশনে পুনরায় ঢুকছিল, অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি আমার মনের মধ্যে একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করেছিলাম। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি তাকে দেখলাম, সেই মেয়েটাকে যে সে হেঁটে আসছে, যখন আমি এটা দেখলাম, আমার মনের মধ্যে একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ জাগ্রত হলো। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভড হার হ্যান্ড, আমি কী করলাম, একটু লাফিয়ে নেমে পড়লাম। ফুটবোর্ড বলতে যেখানে তোমরা দেখে পাদানি বলি, ট্রেনের যে পাদানি বলা হয় সেই রকম, সেই জায়গায় নেমে পড়লাম। অ্যান্ড ওয়েভড হার হ্যান্ড, এবং আমি হাতটা নাড়িয়ে তাকে কিছু বলার চেষ্টা করেছিলাম, তার দিকে আমি হাতটা নাড়ছিলাম। হোয়েন সি স মি সি স্মাইলড, আর ওই মেয়েটা যখন সে আমাকে দেখলো, সে একটু মুচকি হাসলো। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে সত্যিই খুব আনন্দিত ছিল এই জন্য যে আমার তাকে এখনও পর্যন্ত মনে আছে। আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার্ড মি, এমনকি আমিও আনন্দিত ছিলাম যে ওই মেয়েটা এখনও পর্যন্ত আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, অ্যাকচুয়ালি আমরা দুজনেই আনন্দিত ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং আমরা এই রকমের আনন্দ ছিলাম যেমনভাবে দুটো পুরনো বন্ধু অনেক দিন পর দেখা হলে তারা যে রকমের রোমাঞ্চিত হয়, আনন্দিত হয়, আমরাও যেন সেই রকমের আনন্দিত, সেই রকমের একটা অনুভূতি আমাদের মনে তৈরি হয়েছিল। সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট, এইবারে সেই মেয়েটা তার ঝুড়িগুলোকে নিয়ে একেবারে ট্রেনের পেছন পর্যন্ত যায়নি বিক্রি করার জন্য। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, কিন্তু সে সরাসরি চলে আসছিল ওই চায়ের দোকানের সামনে। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো চোখগুলো যেন একটা আলোর দ্বারা উদ্ভাসিত হচ্ছিল, তার চোখে যেন একটা উজ্জ্বল আলো পরিপূর্ণ করে তুলেছিল। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কেউ কোনো কিছুই বলিনি কিছুক্ষণের জন্য। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, কিন্তু সেখানে আমরা খুব বাগ্মী ছিলাম না, আমরা যে কিছু বলবো সেই রকম অবস্থাতেও ছিলাম না। আমাদের ইমোশান আমাদেরকে এত পরিমাণে গ্রাস করেছিল যে আমরা কোনো কিছু খুলেও বলতে পারছিলাম না, কী বলবো, আমতা আমতা করে যাকে বলা হয় সেই রকম। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, আমি একটা আবেগ অনুভব করলাম যে আমি যেন ওই মেয়েটাকে ট্রেনের মধ্যে তুলে নেব, অ্যান্ড দেন টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে আমি আমার সঙ্গে নিয়ে চলে আসবো। আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, আমি কোনো মতো যেন সহ্য করতে পারছি না ওই চিন্তাটাকে যে কী হবে, টু ওয়াচ হার রিসিড, আমার যখন গাড়িটা আস্তে আস্তে এগিয়ে যাবে আর ওই মেয়েটা আস্তে আস্তে পিছন দিকে চলে যাবে ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন একেবারে দূরবর্তী প্রান্তের বা শেষের দিকে চলে যাবে, আমি কোনো মতো এটা একেবারে সহ্য করতে পারছিলাম না। অতএব আমাদের এই ন্যারেটর এতটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল যে ইনস্ট্যান্টলি সে চাইছিল যেন মেয়েটা তার সঙ্গে চলে আসে। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি তার হাতের মধ্যে থাকা যতগুলো বাস্কেট ছিল, ঝুড়ি ছিল, সবগুলোকে আমি নিয়ে নিলাম। অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেই প্ল্যাটফর্মে নামিয়ে রাখলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, এবং সে তার হাতটা, অর্থাৎ ওই মেয়েটা তার হাতটা প্রসারিত করছিল যেন ন্যারেটর বা লেখক ওই জায়গা থেকে ওই যে যতগুলো ঝুড়ি ছিল ওখান থেকে একটা ঝুড়ি তার হাতে তুলে দেয়। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি ঝুড়ি না তুলে দিয়ে আমি তার হাতটা ধরে নিই, অ্যান্ড হেল্ড ইট, এবং অনেকক্ষণ ধরেই রাখছিলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম তাকে যে আমাকে যেতেই হবে, দিল্লিতে যেতেই হবে।
সি নোডেড, সে তখন তার মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে। আই ডোন্ট হ্যাভ টু গো এনিহোয়ার। আর তখন মেয়েটা বলছে যে না, আমাকে কোথাও যেতে হয় না, আমি এখানেই থাকি। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। ইতিমধ্যে সেই গার্ড তার হুইসেল বাজিয়ে দিল ট্রেনটা ছাড়ার জন্য। হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। আর তখনই মনে হলো যে আমি সব থেকে ঘৃণা করি ওই গার্ডটাকে, কারণ সে তার হুইসেলটা বাজিয়ে দিয়েছে এবং সে বলতে চাইছে, ন্যারেটর একদিন বলতে চাইছে তোমার এই যে প্রেম করা, ওই মেয়েকে সাক্ষাৎ করার সময় শেষ, তুমি চলে এসো। অতএব এই যে প্রেমের যে বাধা দেওয়া বা প্রেমের যে বিঘ্ন ঘটানো কে ঘটিয়েছিল? এই গার্ড ঘটিয়েছিল। ফলে আমাদের ন্যারেটর তাকে সত্যিই খুব ঘৃণা করে। অতএব ন্যারেটর চাইছিল যে আর একটুখানি টাইমটা পেলে হয়তো ভালো হতো, মেয়েটার হাত ধরে একটুখানি দাঁড়িয়ে আছে, কত সুন্দর রোমান্টিক ফিলিংস, মনের মধ্যে একটা আবেগ উচ্ছ্বাস, কত কিছুই না কাজ করছিল। আই উইল কাম এগেন, আই সেড, উইল ইউ বি হিয়ার। তখন আমি বললাম যে আমি পুনরায় আবার এখানে আসবো, কোনো একটা সময় আসবো। উইল ইউ বি হিয়ার, তুমি নিশ্চিত থাকবে তো এখানে? সি নোড এগেন, সে পুনরায় আবার তার মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলো। অ্যাজ সি নোডেড, এবং যখন সে সম্মতি দিচ্ছিল, দ্য বেল ক্লাঞ্চড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড। তখন সে ঘণ্টাগুলোর যে মূর্ছনা বা ঘণ্টার যে আওয়াজ, সেগুলো যেন শোনা যাচ্ছিল। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, এবং ট্রেনটা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলো, তো প্ল্যাটফর্ম ছেড়ে এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল। এর ফলে রেঞ্জ মানে তো তুলে ফেলা বা ছিনিয়ে নেওয়া, আমাকে আমার হাতটাকে সরিয়ে নিতে হয়েছিল ওই মেয়েটার হাত থেকে। অ্যান্ড এ র্যান ফর দ্য মুভিং ট্রেন, এবং দৌড়ে আসতে হয়েছিল ওই চলমান ট্রেনের দিকে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবারে কিন্তু আমি তাকে আর ভুলে যাইনি। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সে আমার সঙ্গে ছিল, সবসময় ছিল আমার এই যাত্রাপথে। অর্থাৎ আমি যে সময় ধরে আমি এই ট্রেনে ভ্রমণ করছিলাম, সেই পূর্ণাঙ্গ সময়টাই যেন সে আমার সঙ্গে ছিল। অর্থাৎ সে কী অবস্থায় ছিল না, আমার মেমোরির মধ্যে ছিল। অ্যান্ড ফর লং আফটার, এমনকি এই যাত্রাপথটা শেষ হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে সে আমার মনের মধ্যে ছিল, আমি তাকে সবসময় আমার মনের মধ্যে রাখছিলাম। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, আর যতদিন তাকে মনে রাখছিলাম, সে আমার কাছে যেন ছিল একটা উজ্জ্বল জীবন্ত বস্তু হিসাবে আমার কাছে ছিল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, আর যখন আমার এই কলেজের সময় অর্থাৎ পড়াশোনার সময় শেষ হয়ে গেল, আই প্যাকড ইন হাস্ট অ্যান্ড লেফট ফর দেহেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং আমি আমার জিনিসপত্রগুলোকে খুব দ্রুত আমি গুছিয়ে নিলাম এবং দেহেরার উদ্দেশ্যে আমি রওনা হলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, আমি যে সময় ইউজুয়ালি আসি, নর্মালি যে সময় আমি এই দেহেরাতে আসি, সেই রকম সময় নয়, তার থেকে একটু আগেই আমি বেরিয়েছিলাম। কারণ ওই মেয়েটা যেন আমাকে সবসময় হন্ট করতো, ওই মেয়েটা যেন সবসময় আমাকে তাড়িত করতো, আমার ইমোশনটাকে নিয়ে যেন সবসময় সে খেলতো। অ্যাকচুয়ালি খেলতো বলতে কি, মানে মেয়েটা যে প্রতিচ্ছবি ন্যারেটরের মনে সবসময় ছিল। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার গ্র্যান্ডমা সত্যি খুব আনন্দিত হবে। অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমি যে তাকে দেখার জন্য এরকম আগে চলে আসছি, হয়তো এটা বুঝে আমার গ্র্যান্ডমা খুব আনন্দিত হবে। মানে এখানে হার বলতে অ্যাকচুয়ালি গ্র্যান্ডমায়ের কথা বলা হচ্ছে। অতএব তাদের ঠাকুমা হয়তো আনন্দিত হবে যে তার নাতি যে সময় ইউজুয়ালি আসে সেই সময় না এসে একটু আগে চলে আসছে। কিন্তু আসল রহস্যটা তো অন্য জায়গায়। আসল রহস্যটা কি না, ন্যারেটর দেখতে চাইছিল ওই দেউলি স্টেশনে থাকা মেয়েটাকে, এবং সেই জন্য সে তাড়াহুড়ো করে চলে আসছিল। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস অ্যাজ দ্য ট্রেন গ্রিউ ইনটু দেউলি। এইবারে যখন আমি ট্রেনে করে আসছিলাম দেউলি স্টেশনে, আমি খুব উদ্বিগ্ন ছিলাম এবং খুব নার্ভাস ছিলাম। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, কারণ আমি ভাবছিলাম হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, যে আমি মেয়েটার কী বলবো, অ্যান্ড হোয়াট আই শুড ডু, আর সেখানে গিয়েই বা আমি কী করবো। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি স্থির করলাম, আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি তার সামনে গিয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবো না। বিফোর হার, তার সামনে গিয়ে আমি একদম অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবো না। এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, হয়তো আমি আমার যে অনুভূতি, আমার যে ফিলিংসটাকে আমি প্রকাশ করব, অথবা এমন কিছু করব যাতে করে মেয়েটা বুঝতে পারে আমার ফিলিংস সম্পর্কে, তাকে যে আমি কী পরিমাণ ভালোবাসি, হয় সেটা আমি ওপেনলি বলবো, অথবা তার
মাথায় হাত দেবো বা গালে হাত দেবো, যার দ্বারা প্রমাণ করার চেষ্টা করব যে আমি তাকে হয়তো একটু সত্যিই ভালোবাসি। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা কী করলো, এবার দেউলি স্টেশনে ঢুকলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের সর্বত্র তাকিয়ে দেখলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু বিশ্বাস করো আমি ওই প্ল্যাটফর্মে কোথাও বলে মেয়েটিকে দেখতে পাইনি। আই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি কী করলাম, কম্পার্টমেন্টের দরজা খুললাম এবং ওই যে একেবারে ফুটবোর্ডে আমি নেমে দাঁড়ালাম, মতো প্ল্যাটফর্মের একেবারে সামনের অগ্রভাগের যে জায়গাটা বলি সেখানে আমি নেমে দাঁড়ালাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি সত্যিই খুব হতাশ হয়ে গিয়েছিলাম। অ্যান্ড ওভারকাম বাই সেন্স অফ ফরবোর্ডিং, এবং যেন মনের মধ্যে আমার অসংখ্য কুমন্ত্রণা, খারাপ চিন্তাগুলো আমার মনের মধ্যে জাগ্রত হচ্ছিল। এবং সেই সমস্ত সেন্স অফ ফরবোর্ডিং বলতে খারাপ চিন্তা, যে হয়তো মেয়েটা বেঁচে নেই, বা মেয়েটা হয়তো অন্য কোথাও চলে গেছে, বা মেয়েটার হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, এই রকমের খারাপ চিন্তা, অশুভ চিন্তাগুলো আমাকে গ্রাস করছিল। আই ফেল্ড আই হ্যাড টু ডু সামথিং, আমি তখন অনুভব করলাম আমাকে কিছু একটা করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, এবং সেই জন্য আমি ছুটে যাই ওই স্টেশন মাস্টারের কাছে। অ্যান্ড সেড, এবং বলি, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, যে তুমি ওই মেয়েটাকে জানো যে এখানে ঝুড়ি বিক্রি করে? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার, তখন সেই স্টেশন মাস্টার বলছেন, না না আমি তাকে জানি না, আমি চিনি না। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, আর তোমাকে আমি প্রস্তাব দিচ্ছি যে তুমি যদি ট্রেনটাকে না মিস করতে চাও, অতএব তোমার এই ট্রেন থেকে নামা উচিত হবে না। অতএব তুমি ট্রেন থেকে নামছো, যদি হঠাৎ করে ট্রেনটা এখান থেকে চলে যায়, বোধহয় তুমি আর ট্রেন পাবে না তোমার গন্তব্যে যাওয়ার জন্য, অতএব তোমার উচিত ট্রেন থেকে না নামা। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি তখন প্ল্যাটফর্মের একবার এদিকে একবার ওদিকে আমি চলছিলাম। স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশন ইয়ার্ড যে রেলিং ছিল সে রেলিংয়ের দিকেও আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, যা আমি দেখতে পেলাম সেই জায়গায় একটা আম গাছ। অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইন টু দ্য জঙ্গল, এবং একটা ধুলোময় রাস্তা, যে রাস্তাটা জঙ্গলের দিকে এগিয়ে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোন দিকে চলে গেছে আমি জানি না। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা আস্তে আস্তে করে প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আর আমাকে কিনা ট্রেনটা ধরতে হলে খুব শীঘ্রই দৌড়ে যেতে হবে প্ল্যাটফর্মটাতে, এবং জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার কম্পার্টমেন্টের দরজায় আমাকে জাম্প দিয়ে লাফিয়ে উঠতে হবে। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপর যখন ট্রেনটা তার গতি ধরলো, অর্থাৎ ট্রেনটা যখন আর গতিমান হলো, অ্যান্ড এ রাস্ট থ্রু দ্য ফরেস্ট, বনের মধ্যে প্রবেশ করলো। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি তখন ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে জানলার ধারে বসে আমি চিন্তা ভাবনা করছিলাম। অতএব ট্রেন যখন ছাড়ছিল, ন্যারেটর কী করছে, ছুটে আসে প্ল্যাটফর্মে ঢুকে, এবং তারপরে ছুটে গিয়ে ওর যে কম্পার্টমেন্টের দরজা সেখানে জাম্প দিয়ে উঠে পড়ে, এবং গাড়ি চলছে তো চলছে, এবং সেই সময় ন্যারেটর জানলার ধারে বসে এবং চিন্তা ভাবনা করতে থাকে, যে ব্রুডিং মানে হচ্ছে চিন্তা ভাবনা করা। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, আমি কি করতে পারি ওই মেয়েটাকে খোঁজার জন্য। আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে কিনা মাত্র আমি দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে মেয়েটা একবারও আমার সঙ্গে কথাবার্তা বলেনি, কথাবার্তা বলেছিল হার্ডলি বলতে কদাচিৎ, খুব কম পরিমাণে কথাবার্তা বলেছিল। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্পর্কে আমি কোনো কিছুই জানি না, অ্যাবসোলিউটলি নাথিং, কোনো কিছুই জানি না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, কিন্তু যে মেয়েটার প্রতি আমার মনের মধ্যে একটা সফটনেস আছে, একটা দুর্বলতা আছে, অ্যান্ড রেসপন্সিবিলিটি, মনে হচ্ছে আমার একটা দায়িত্ববোধ আছে, দেখে আই হ্যাড এ নেভার ফেল্ড বিফোর, যে দায়িত্ববোধটা বোধ হয় আমি এর আগে কোনো দিনও বলে ভুলে যাইনি। অতএব যদি আমরা আগের যে মিটিংটা ছিল ওই জায়গায় যদি মনে করি, আমাদের ন্যারেটর বলেছিল না আমি ফিরে আসবো আবার, তুমি থাকবে তো এখানে, হয়তো সেখান থেকেই আমাদের ন্যারেটর ভাবছে যে বোধহয়
তার প্রতি আমার দুর্বলতা আছে, বোধহয় আমি তাকে সত্যিই খুব ভালোবাসি এবং তার প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে, কর্তব্যবোধ আছে। কিন্তু এই যে চিন্তাটা সে আগে কোনোদিনও অনুভব করেনি, কিন্তু এইবারে সে অনুভব করছে। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লেসড উইথ মাই ভিজিট আফটার অল। আমার ঠাকুমা আমার এই ভ্রমণটার জন্য খুব আনন্দিত হয়নি, বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। কারণ তার ঘরে আমি 2 সপ্তাহের বেশি আমি থাকিনি। আই ফেল্ট রেস্টলেস, আমি সবসময় একটু অস্থিরতা বোধ করতাম। অ্যান্ড ইল অ্যাট ইজ, এমনকি যখন আমি ঘরে থাকতাম তখনও একটু অসুস্থ বোধ করতাম, মানে খারাপ একটা অবস্থা, মানে বিচলিত মনে করতো যে আমি কখন মেয়েটার কাছে যাবো, কখন মেয়েটাকে দেখবো। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। সুতরাং আমি সেই ট্রেনটাতে উঠে পড়লাম এবং আমার যে সমতল ভূমি সেই দিকে আমি যাত্রা শুরু করলাম। টু আস্ক ফার্দার কোশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, এবং আমার ইচ্ছা ছিল যে ওই দেউলিতে নামবো এবং যে স্টেশন মাস্টার ছিল তার সঙ্গে কথাবার্তা বলবো ওই মেয়েটার সম্পর্কে, তাকে অনেক কোশ্চেন করবো মেয়েটার সম্পর্কে। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু যখন আমি ট্রেনে করে এলাম এবং ওই দেউলিতে আমি নামলাম, দেখলাম সেখানে নতুন স্টেশন মাস্টার আসছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইথিন দ্য পাস্ট উইক। আর যে আগের যে স্টেশন মাস্টার ছিল তার বদলি হয়ে গেছে, সে অন্য কোথাও চলে গেছে এক সপ্তাহের আগে আর কি, অর্থাৎ 1 সপ্তাহ আগে ওই লোকটা অন্য কোথাও বদলি হয়ে চলে গেছে, ট্রান্সফার নিয়ে চলে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল। এই নতুন মানুষটা সে কিন্তু কোনো কিছুই জানে না ওই মেয়েটাকে সম্পর্কে, হু সোল্ড বাস্কেট, যে কিনা ঝুড়িগুলো বিক্রি করে। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি তখন সাক্ষাৎ করলাম ওই চায়ের দোকানের মালিকের সঙ্গে। এ স্মল সিভেল্ড অফ ম্যান, যে কিনা একটা বেঁটে মতো মানুষ ছিল এবং সত্যি কিন্তু তার অগোছালো দেহ ছিল, অতএব তার হতে পারে তার গায়ের স্কিনগুলো রুক্ষ শুষ্ক হয়ে গেছে, অগোছালো এলোমেলো একটা মানুষ ছিল। ওয়ারিং গ্রিজি ক্লোথস, এবং তার পোশাকটাও যেন খুব কর্দমাক্ত, খুব খারাপ একটা অবস্থায় আছে। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। এবং তাকে আমি জিজ্ঞাসা করলাম যে সে কি সত্যি কোনো অনুসন্ধান দিতে পারবে ওই মেয়েটাকে নিয়ে, যে মেয়েটা ঝুড়ি বিক্রি করে। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেড। তখন সেই চা বিক্রেতা বলে, হ্যাঁ আমার তো মনে আছে, একটা মেয়ে এখানে আসতো এবং সে ঝুড়ি বিক্রি করতো। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সেখানে আসা থামিয়ে দিয়েছে, সে এখন আর এদিকে ঝুড়ি বিক্রি করতে আসে না। হোয়াই, আই আস্কড, হোয়াট হ্যাপেন টু হার। আমি জিজ্ঞেস করলাম কেন সে আসে না, তার কী হয়েছে। হাউ শুড আই নো, সেড দ্য ম্যান। তখন ওই চা বিক্রেতা বলে, কী করেই বা আমি জানবো, সি হ্যাজ নাথিং টু মি, তার সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই, অতএব আমি কী করে জানবো সে কেন আসে না, কী ব্যাপার কি আমি জানি না। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। এবং এইবারেও পুনরায় আবার আমাকে দৌড়াতে হয়েছিল, ছুটতে হয়েছিল ওই ট্রেনটাকে ধরার জন্য। অ্যাট দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন দেউলি প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পেছন দিকে সরে যাচ্ছিল, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার। আমি তখন সিদ্ধান্ত নিচ্ছিলাম যে বোধহয় আমাকে একটা দিনের জন্য যাত্রা থামাতে হবে এখানে থাকার জন্য। অ্যান্ড স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এবং এই টাউনে আমি একটা দিন অতিবাহিত করব, মেক ইনকোয়ারিজ, এবং খোঁজখবর নেব ওই মেয়েটার সম্পর্কে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাজ স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ। এবং আমি ওই মেয়েটাকে খুঁজব, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে কিনা আমার হৃদয়টাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, তার ওই কালো অস্থির চোখের একটা দৃষ্টিতেই সে কিনা আমার হৃদয়টাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল, অর্থাৎ ওই মেয়েটাকে আমি খুঁজব। উইথ দিস থট, এবং এই চিন্তাটা নেই যে আমি ওই মেয়েটাকে খুঁজবো একদিন ওই জায়গাতে গিয়ে, আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন দ্য কলেজ। আমার কলেজের লাস্ট টার্ম যে ছিল সেই সময় আমি নিজেকে সান্ত্বনা দিতাম যে ঠিক আছে, এই পরীক্ষাটা হয়ে যাক, আমি ওই দেউলিতে আবার যাব এবং ওখানে টাউনে গিয়ে ঘুরে বেড়াবো এবং মেয়েটাকে খুঁজবো। আই ওয়েন্ট টু দেহেরা এগেন ইন সামার, আমি পুনরায় আবার দেহেরাতে গিয়েছিলাম গরমকালে। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, আর ঠিক সেই সময় একেবারে সকালের দিকে, আর্লি আওয়ার, দ্য নাইট ট্রেন গ্রিউ ইন টু দেউলি স্টেশন, সেই ট্রেনটা দেউলি স্টেশনে ঢুকেছিল।
আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। আমি সেই প্ল্যাটফর্মে সর্বত্র এদিক ওদিক তাকিয়েছিলাম ওই মেয়েটাকে খোঁজার জন্য। নোয়িং আই উড নট ফাইন্ড হার, যদিও আমি জানতাম যে আমি তাকে খুঁজে পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু মনের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে হয়তো যদি আমি একবার দেখতে পাই। অতএব এই প্রত্যাশা, এই আশা, এই আকাঙ্ক্ষা নেই আমি সেই দিকে তাকিয়েছিলাম। সামহাউ আই কুড নট ব্রিং মাই সেলফ টু ব্রেক জার্নি এক দেউলি। যাই হোক না কেন, আমার পক্ষে সম্ভব হয়নি যে দেউলিতে থেকে আমাদের যাত্রাটাকে একদিন ভঙ্গ করে দেউলিতে থাকবো একটা দিন। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, এবং একটা দিন সেখানে আমি অতিবাহিত করব। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, আই রিফ্লেক্টেড, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. যদি এটা কোনো কল্পনা হতো বা যদি এটা কোনো সিনেমা হতো, হয়তো আমি নিশ্চিতভাবে ওই জায়গায় যেতাম। আই উড হ্যাভ গট ডাউন, আমি ট্রেন থেকে নেমে ওই জায়গায় থাকতাম। অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, হয়তো মনের মধ্যে থাকা যে রহস্যটা রয়ে গেল যে মেয়েটা গেছে কোথায়, হয়তো তার সমাধান করতাম। অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং এই সমস্ত জিনিসের জন্য একটা আনন্দদায়ক ফিনিশ আমি নিয়ে আসতাম। অতএব যেহেতু সিনেমা নয়, বাস্তব এটা, অতএব আমাদের ন্যারেটর সেই জায়গায় থামেনি। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হচ্ছিল যে আমি হয়তো ভয় পাই এই কাজটা করতে। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট এ রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি হয়তো খুব ভীত সন্ত্রস্ত ছিলাম এই জন্য যে মেয়েটার হয়তো কী হয়েছে। যদি আমি জানতে পারি হয়তো আমি আরও ভয় পেয়ে যাব, আরও ভীত সন্ত্রস্ত হয়ে যাব। অতএব এই ভীত সন্ত্রস্ত হওয়ার হাত থেকে বাঁচার জন্য আমি কী সিদ্ধান্ত নিলাম, যে ওই মেয়েটাকে আমার মনে কোঠে সবসময় আমি বেঁধে রাখবো। অতএব মেয়েটাকে আমি যখন দেখেছিলাম সে যে অবস্থায় আছে, হয়তো বার্ধক্য অবস্থায় গিয়েও কিন্তু ওই মেয়েটা আমার মনের মধ্যে সেই অবস্থায় থাকবে। পারহ্যাপস সি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, এমনও হতে পারে হয়তো ওই মেয়েটা দেউলিতে নেই। পারহ্যাপস সি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস সি হ্যাড ফলেন ইল, অথবা এমনও হতে পারে যে তার হয়তো বিয়ে হয়ে গেছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাড পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আর লাস্টের দিকে গত কয়েক বছর ধরে আমি অনেকবার দেউলি স্টেশন ক্রস করে গিয়েছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি অনেকবার আমার কম্পার্টমেন্ট থেকে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখেছি। হাভ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং অ্যাট মি, এই মাঝে মধ্যে অর্ধ আশা নিয়েই বসে থাকি যে হয়তো ওই মেয়েটা একটা অর্ধ হাসি নিয়ে, যার মুখটা আজও অবধি সেই আগের মুখের মতোই আছে, সেই রকম সুন্দর, অপরূপ সুন্দর স্মাইল নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আমি আরও অবাক হয়ে ভাবি ওই যে প্ল্যাটফর্মের যে স্টেশন ওয়ালটা আছে, ওই ওয়ালটার সেদিকে দেউলিতে কী এমন ঘটনা ঘটে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কোনোদিনও বলে আমার এই যাত্রাটা আমি ভঙ্গ করিনি, অর্থাৎ কোনোদিনও বলে আমি দেউলিতে আমি নামিনি। ইট মে স্পয়েল মাই গেম, হয়তো এটাই হয়তো আমার এই গেমটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। গেম বলতে আমার মনের মধ্যে মেয়েটাকে ধরে রাখার যে ক্ষমতা, এটা হয়তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, হয়তো আমি পছন্দ করতাম যে তাকে নিয়ে আশা করব, তাকে নিয়ে স্বপ্ন দেখব। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্য লোনলি প্ল্যাটফর্ম, এবং যখনই আমি প্ল্যাটফর্ম দিয়ে অতিক্রম করে যাব, আমি সবসময় প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকবো। ওয়েটিং ফর দ্য গার্লস উইথ দ্য বাস্কেট, এবং ভাববো যে হয়তো মেয়েটা কোথাও অপেক্ষা করছে আমার জন্য ঝুড়িগুলো বিক্রি করার জন্য। অতএব লেখক কিন্তু ইচ্ছা করে তার এই যে মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষাটাকে সে ভঙ্গ করেন। এটা হচ্ছে এখন নস্টালজিক অ্যাটমসফিয়ারও বলতে পারো। তোমরা দেখবে মানে অনেক সময় হয় না, হয়তো তুমি কোনো একটা জায়গাতে যাওনি, হয়তো তাজমহল দেখতে যাওনি, হয়তো লোকের মুখ থেকে শুনেছো তাজমহলটা এইরকম দেখতে, এইরকম, এই অপরূপ সুন্দর। তুমি সবসময় সেই ছবিটা তোমার মনের মধ্যেই তুমি কল্পনা করলে, কিন্তু হঠাৎ করে একদিন যখন তাজমহল সত্যিই দেখতে গেলে, তখন দেখলে যে তোমার মনের মধ্যে থাকা পিকচারটা আর বাস্তবের পিকচারটার মধ্যে অসংখ্য ফারাক। তখন তোমার মনটা একটু হতাশাগ্রস্ত হয়। বোধহয় আমাদের ন্যারেক্টর ওই জন্য সে যাতে হতাশাগ্রস্ত না হয়, তাই সে ওই মেয়ের পিকচারটাকে, তার মেয়ের প্রতিচ্ছবিটাকে, ইমেজটাকে
তার মনের মধ্যে সবসময় ধরে রাখতে চাইছিল। হয়তো অনেকটা বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত মেয়েটা তার কাছে আজও অব্দি সে যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে। আই নেভার ব্রেক মাই জার্নি দেউলি। আমি জীবনে কোনোদিনও বলে আমার যাত্রা ভঙ্গ করে দেউলিতে আমি টাইম অতিবাহিত করিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। এবং যখনই প্রয়োজন পড়ে আমি এই দেউলি স্টেশন দিয়ে যাই, কিন্তু কোনোদিনও বলে থামিনি, কোনোদিনও বলে নামিনি। কিন্তু এই মেয়েটা আজও অবধি আমার মনের মধ্যে রয়ে গেল। এটাই ছিল আজকের পূর্ণাঙ্গ মিনিং। আশা করব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।